আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দিতে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন হবে আগামী ১০ মার্চ বিকেলে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড কমিটির সভায় সিদ্ধান্ত হয় প্রাথমিকভাবে ২ উপজেলার বদলে ১৩ উপজেলার ১৩ ওয়ার্ডে পাইলটিং প্রকল্প হবে। নারী প্রধান পরিবারের নামে কার্ড ইস্যু করে হতদরিদ্র, দরিদ্র, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীভিত্তিক তালিকা করা হবে। এনআইডি তথ্য ও সরজমিন যাচাইয়ে উপকারভোগী নির্ধারক করা হবে। খাদ্য বান্ধব টিসিবি ও অন্যান্য ভাতা একীভূত করে ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে অর্থ দেওয়া হবে। তবে একই ব্যক্তি একাধিক ভাতা পাবেন না বলে জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্রনীতিকে স্বাগত জানিয়েছে চীন। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই কথা জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান দেশটির প্রতিনিধি। এদিকে আন্তঃ মন্ত্রণালয় সভার মধ্য দিয়ে কৃষক কার্ড চালুর কার্যক্রম শুরু করেছে সরকার। সাদিয়া খানিসের রিপোর্ট। নির্বাচনের আগে দেওয়া ইশতেহারগুলো বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার। তাই শপথ নেয়ার পর থেকে সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেশ কয়েকটি বিষয় বাস্তবায়নে এরই মধ্যে নির্দেশনাও দিয়েছেন তিনি। সোমবার সচিবালয়ে কৃষকদের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকের কাছে সরাসরি সরকারি প্রণোদনা, সার ও বীজের ভর্তুকি পৌঁছে যাবে। বৈঠক শেষে তথ্যমন্ত্রী জানান, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এটি পাইলট প্রকল্প আকারে দ্রুতই বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং তার পরামর্শ হচ্ছে যত দ্রুত সম্ভব এটা করা যায়। মধ্যস্বত্ব কোনো ভোগীরা যাতে কোনো সুযোগ সুবিধা না নিতে পারেন অথবা যাতে কোনো লিকেজ না হয়, সে কারণেই কিন্তু আমরা স্মার্ট কৃষক কার্ডের দিকে যাচ্ছি। এই কার্ডটা পেলে একজন কৃষকের উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সকল ধরনের সুযোগ সুবিধাই তিনি পাবেন। এর আগে বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। টোটালি সৌজন্যমূলক সাক্ষাৎ এবং একটা দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায়। চায়না দীর্ঘদিনের বাংলাদেশের বন্ধু। এর আগে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে পদোন্নতিপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ও মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে নতুন পদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন সরকার প্রধান। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। নতুন সরকারের প্রতি বিদেশিদের আস্থা রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী তারা। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সোমবার একই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এবং বাংলাদেশের ইউরোপীয় ইউনিয়নের ইইউ রাষ্ট্রদূতরা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। সোমবার কর্মদিবসের শুরুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। এ সময় নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। সাক্ষাতের সময়ের কয়েকটি ছবি নিজের এক্স হ্যান্ডেলেও শেয়ার করেন। সেখানে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন এবং দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসাথে কাজ চালিয়ে নিতে পেরে আনন্দ প্রকাশ করেন ব্রেন্ট ক্রিস্টেনসন। পরে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে আসে ইইউ প্রতিনিধি দল। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বলেন, ইউরোপীয় ইউনিয়ন আশা করছে অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হওয়া বিভিন্ন সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবে নতুন সরকার। ইইউ বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু, সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ও বিনিয়োগকারী, সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং সরকারের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক অংশীদার। সংস্কার, বাণিজ্য, অভিবাসন সহ ইইউ বাংলাদেশের সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গতকাল থেকে এ পর্যন্ত যে কয়েকজন বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়েছে তাদেরকে আমাদের বৈদেশিক নীতির আউটলাইন জানানো হয়েছে। আমরা বলেছি যে আমাদের মোটো হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, সবার উপরে বাংলাদেশ, এবং আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরস্পরের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার, ন্যাশনাল ডিগনিটি বা জাতীয় মর্যাদা, এইগুলো মূলনীতির ওপর আমাদের কার্যক্রম প্রতিষ্ঠিত থাকবে। শাকিলা করিম, RTV, ঢাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে বলা হয়েছে। অফিস সময়ে শেষ হওয়ার পূর্বে কেউ নিজ দপ্তর ত্যাগ করলে শাস্তির মুখে পড়তে হবে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে বিধিমালা অনুযায়ী অফিস ত্যাগের নির্ধারিত রেজিস্ট্রারে এন্ট্রি এবং ডিজিটাল হাজিরা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী 12 মার্চ। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বেলা 11টায় এদিন অধিবেশন শুরু হবে। বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 12 মার্চ বেলা 11টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন। প্রথাও রয়েছে, নতুন সংসদের প্রথম অধিবেশনে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও আগামীর পরিকল্পনা তুলে ধরে ভাষণ দেন রাষ্ট্রপতি। এরপর রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনা শুরু হয়। মিডিয়ার হত্যাকাণ্ড তদন্ত ও বিচার নিশ্চিতে আবার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, সড়ক অবরোধ করার দিন শেষ, বৈধ পন্থায় দাবি উপস্থাপন করতে হবে। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময়ের সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনা দেন। সভা শেষে পুলিশের চেইন অব কমান্ড ফিরিয়ে আনার উপর গুরুত্ব দিচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। চেইন অফ কমান্ড পুলিশ বাহিনীতে অবশ্যই বজায় রাখতে হবে। পলিটিক্যাল কারণে বিভিন্ন লোককে প্রোটোকল দিতে বাধ্য হয়, সেটা যেন না করে। বিধির বাইরে কোনো প্রোটোকল পুলিশ সুপাররা দিবে না। এ সময় বিডিআর হত্যাকাণ্ডের নতুন কমিশন গঠন করার পাশাপাশি জুলাই আগস্ট মামলায় যে সকল আসামি প্রকাশ্যে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। 5ই আগস্টের পরে বেশ কিছু মামলা হয়েছে, এখানে কিছু সুবিধাবাদী শ্রেণীর মানুষ এগুলোর সুযোগে ভোগান্তি সৃষ্টির জন্য অনেককে আসামি করেছে। এই নিরীহ মানুষগুলো অনেক ক্ষেত্রে মামলাবাজির শিকার হয়ে হয়তো ভোগান্তিতে আছে। এটা যেন এখন পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেয় এবং সেই মতো ব্যবস্থা নেয়। ফ্যাসিবাদ সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় দেয়া অস্ত্রের লাইসেন্স বাতিলের কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। লাইসেন্স পাওয়ার উপযুক্ত কিনা, যদি না হয় লাইসেন্স বাতিল হবে এবং তার অধীনে যদি অস্ত্র কিনে থাকে সেই অস্ত্র অবৈধ বলে বিবেচিত। ওসি এসপি পদায়নে লটারির পদ্ধতি বাদ দিয়ে যোগ্যতার ভিত্তিতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, দ্রুত 2701 জন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। লটারির মাধ্যমে যে যাকে যেখানে পেয়েছে সেই লটারিটাও ট্রান্সপারেন্ট ছিল বলে আমরা মনে করি না। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। এদিকে নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি সরকার কাজ করছে জানিয়ে দলের মহাসচিব ও LGRD মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুত সময়ের মধ্যে তারেক রহমানের নেতৃত্ব সুখী ও সমৃদ্ধ দেশ গঠন করা হবে। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন। পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুল সালাম বলেন, জনগণের চাহিদাকে অগ্রাধিকার দেওয়া হবে। হাসান মাহমুদের রিপোর্ট। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংসদ অধিবেশন শুরু হওয়ার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে। বলেন, নিয়ম নীতি থাকার কারণে সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশনের নির্বাচন দেওয়া হবে বলেও জানান তিনি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কত নিয়মকানুন আছে তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে,
সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ডিএনসিসির সদ্য নিয়োগ পাওয়া প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, জনগণের অভাব অভিযোগ পূরণ করতে কাজ করা হবে। ঢাকা শহরটাকে বাসযোগ্য করতে পারি, সেটার জন্য সবাই মিলে আমরা চেষ্টা করব যাতে ইনশাল্লাহ আমরা সফল হতে পারি। জনগণের আস্থা নিয়ে যাতে তাদের যে সমস্ত চাওয়া পাওয়া যা আছে সেটার জন্য চেষ্টা করব। আব্দুস সালাম বলেন, ঢাকা মহানগরীতে অনেক সমস্যা রয়েছে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের চাহিদা মতো কাজ করতে চান তিনি। ঢাকা মহানগরীতে সমস্যা অনেক। হাসান মাহমুদ, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময় বেড়ে যাওয়া চাঁদাবাজির লাগাম এখনও টেনে ধরা হয়নি বলে অভিযোগ করেছে ঢাকা চেম্বার অব কমার্স। দুপুরে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ বলেন, এই অবস্থা চলতে থাকলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। আর শুল্ক ইস্যুতে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রপন্থী চুক্তি করেছে বলে মনে করেন ঢাকা চেম্বার সভাপতি। তৌহিদুর রহমানের রিপোর্ট। বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় নবগঠিত সরকারের কাছে ডিসিসিআইয়ের প্রত্যাশা শীর্ষক সংবাদ সম্মেলন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ব্যাংক সুধার ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চাঁদাবাজি, জ্বালানির অনিশ্চয়তা এবং রাজস্ব ব্যবস্থাপনায় সমন্বয়হীনতার কথা তুলে ধরেন চেম্বার সভাপতি তাসকিন আহমেদ। অনেক সচল ভালো ব্যবসায়ীরাও কিন্তু নন পারফর্মিং এবং যেটা আমরা ক্লাসিফিকেশন যেটা বলি সেটার মধ্যে পড়ে গেছে। খেলাপি ঋণের উচ্চহার এবং ঋণ শ্রেণীকরণের সীমা 9 মাস থেকে 3 মাসে নামিয়ে আনার কারণে আর্থিক খাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি শিল্প খাতে অস্থিরতা তৈরি করেছে বলে মন্তব্য করেন তাসকিন। তুলে ধরেন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজির কথাও। যখনই যেই সরকার আসে তখনই বলে আমরা সরকারি দলের লোক, আমাদেরকে এই চাঁদা দিতে হবে, আমাদের এই অনুষ্ঠান আছে পাড়ার এই চাঁদা দিতে হবে, আমরা স্বাধীনতা দিবস অর্জন করব, আমাদেরকে চাঁদা দিতে হবে। ফ্যাক্টরি থেকে ট্রাক বেরোতে হলে আবার ঢুকতে হলেও কিন্তু একটা চাঁদা দিতে হয়। এটা ওই এলাকার কারা চাঁদাবাজে আসে এটা ওই সরকারকে নির্ণয় করতে হবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তির সমালোচনা করে দেশের স্বার্থে চুক্তির শর্তগুলোর সংশোধনের দাবি জানান তিনি। একটি নির্বাচিত সরকারের উপরেই এটা ছেড়ে দেওয়াটা মনে হয় ভালো ছিল। আমরা নিষেধ করেছি এবং একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্টের নামে অর্থনৈতিক সার্বভৌমত্ব বিরোধী একটি ইউনিল্যাটারাল যুক্তরাষ্ট্রপন্থী এগ্রিমেন্ট অন্তর্বর্তী সরকার সই করেছে, যেখানে বাংলাদেশ আমরা খুবই বিস্মিত এবং আমরা ভাবিয়ে তুলেছে। চুক্তিতে এলএনজি সহ অন্যান্য পণ্য আমদানিতে শর্তারোপের কারণে বাংলাদেশের ব্যবসা পরিচালন ব্যয় বাড়বে বলে আশঙ্কা ঢাকা চেম্বারের। থাকতে পারে বলে তৌহিদুর রহমান, RTV, ঢাকা। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার 5 দিনের মাথায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ পেল নতুন চিফ প্রসিকিউটর। সোমবার মোহাম্মদ তাজুল ইসলামের পরিবর্তে মোহাম্মদ আমিনুল ইসলামকে এই নিয়োগ দিয়েছে সরকার। এই নিয়োগ নিয়ম মেনে স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে বলে জানান বিদায়ী চিফ প্রসিকিউটর। আর প্রকৃত অপরাধীদের প্রাপ্য সাজা পেতে হবে বলে কড়া বার্তা দেন নতুন চিফ প্রসিকিউটর। GM মাহমুদের রিপোর্ট। 24-এর 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢেলে সাজায় অন্তর্বর্তী সরকার। একই বছরের 5 সেপ্টেম্বর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান মোহাম্মদ তাজুল ইসলাম। 1.5 বছর দায়িত্ব পালনের পর সোমবার তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে মোহাম্মদ আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ দেয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আজকে একটা আনন্দ নিয়েই যাচ্ছি যে যতদিন দায়িত্ব পালন করেছি প্রত্যেককে আমাকে হেল্প করেছেন। আমি আশা করব আগামী যিনি চিফ প্রসিকিউটর আসছেন তিনি একই ধরনের সহযোগিতা পাবেন, তিনিও সফল হবেন। যারা জুলাই আগস্টে রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন, অঙ্গহানির শিকার হয়েছিলেন, তাদের যে চলমান বিচার প্রক্রিয়া আছে, আমি আশা করি নতুন চিফ প্রসিকিউটরের নেতৃত্বে এই ট্রাইব্যুনালে সেই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সুন্দরভাবে পরিচালিত হবে। দায়িত্ব গ্রহণ করে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা অনুযায়ী মামলা পরিচালনা করবেন বলে জানান নবনিযুক্ত চিফ প্রসিকিউটর। যারা কোনো অন্যায় করেনি তারা কোনো হয়রানির শিকার হবেন না, অন্তত প্রসিকিউশনের মাধ্যমে। কিন্তু যারা প্রকৃত অপরাধী তাদের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ক্লিয়ার মেসেজ আমি দিতে চাই যে যারা অপরাধী তাদের প্রাপ্য সাজা তারা পেতে হবে।
নির্বাচিত সরকারের মাধ্যমে ট্রাইব্যুনালের বিচার কাজের গতি আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন আমিনুল ইসলাম। আপনারা বরঞ্চ প্রত্যাশা করতে পারেন গতি আরও বাড়বে। জিএম মাহমুদ, RTV, ঢাকা। সরবরাহ ঠিক থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, কয়েকজন নির্দিষ্ট ব্যক্তির হাতে বাজার যেন কুক্ষিগত না হয় সে পদক্ষেপ নেওয়া হবে। রমজান উপলক্ষে চাল ছোলা সহ অধিকাংশ পণ্য 1 থেকে 5 টাকা কমানোর ঘোষণা দেন ব্যবসায়ীরা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন এয়ার বাদল। রাজধানীর টাউন হল বাজার পরিদর্শন করেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। পরিদর্শন শেষে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নিয়মিত বাজার তদারকি করা হবে। বাজার মনিটরিংয়ের উদ্দেশ্যটা হচ্ছে এই তথ্য বা এই অনুভূতি বা এই চেতনার যেন সাধারণ বিক্রেতাদের মধ্যে কাজ করে যে আমাকে নজরদারির মধ্যে রাখা হচ্ছে। আমি যদি কোনো অন্যায় করি বা ব্যত্যয় ঘটাই, এটা কোনো না কোনোভাবে আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা বা সরকারের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি এটা জানবে। অন্যদিকে সংবাদ সম্মেলন করে পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছেন রাজধানীর কাউরান বাজারের ব্যবসায়ীরা। শান্তি সমিতিতে এ সংবাদ সম্মেলন হয়। বিভিন্ন পণ্যের উপরে 1 টাকা থেকে প্রতি কেজিতে 1 টাকা থেকে 5 টাকা পর্যন্ত আমরা ছাড় দিচ্ছি। এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করা হবে বলে জানিয়ে চাঁদাবাজদের কঠোর বার্তা দেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। যে ডোন্ট গো উইথ চাঁদাবাজি, যদি যান তা আপনার জীবনের আশঙ্কা আছে। কারণ বাজারে যদি এই চাঁদাবাজি বন্ধ করতে হয় তাহলে সরকারের সহযোগিতা, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা অত্যন্ত জরুরি। অন্যদিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে অসাধু ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেন র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা। 9টি প্রতিষ্ঠানকে 26,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছি এবং আদায় করেছি, এবং আমরা একই সাথে জরিমানার পাশাপাশি বাকি ব্যবসায়ীদেরকেও সতর্ক এবং সচেতন করেছি যে রমজানে পণ্য বা দ্রব্যমূল্য অস্থিতিশীল করার যদি কেউ অপচেষ্টা করা হয় তাহলে র্যাবের পক্ষ থেকে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সিঙ্ক, এআর বাদল, RTV, ঢাকা। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025-এর জন্য ঘোষণা করা হয়েছে 9 জনের নাম। বিকেলে এক বিজ্ঞপ্তিতে তালিকা প্রকাশ করে বাংলা একাডেমি জনসংযোগ বিভাগ। এবার কবিতায় মোহন রায়হান, কথা সাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশু সাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমেদ, গবেষণায় মুস্তফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসিম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধ বিষয়ে মইদুল হাসান পুরস্কার পাচ্ছেন। বৃহস্পতিবার অমর 21 বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার হাতে তুলে দেবেন। উল্লেখ্য, 26 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অমর 21 বইমেলা এবার চলবে 15 মার্চ পর্যন্ত। এবারে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিসভায় ত্যাগীদের ঠাঁই দিয়েছেন বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আর চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার ফরহাদ হালিম ডোনার দেশ করতে ফাঁকি না দিয়ে চিকিৎসক সহ সবাইকে নিজ নিজ জায়গায় কাজ করে যাওয়ার আহ্বান জানান। জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীদের এবং মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সম্মানে দেয়া ইফতারে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। ড্যানের সভাপতি অধ্যাপক ডাক্তার হারুনুর রশিদ, মহাসচিব ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল, হাসপাতাল পরিচালক ডাক্তার গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া, সহযোগী অধ্যাপক ডাক্তার জিয়াউল করিম সহ চিকিৎসক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরে 2টি টেস্ট এবং 3টি করে ওয়ানডে ও টি20 ম্যাচ খেলবে 2 দল। আসন্ন এই পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে সূচিও প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের 2 টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর। 15 নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট, আর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে 23 নভেম্বর। এরপর 1, 4 ও 7 ডিসেম্বর হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর 10 থেকে 13 ডিসেম্বর মাঠে গড়াবে 3 ম্যাচের টি20 সিরিজ। দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর কাছে গত 1 বছরের মূল্যায়ন চেয়েছে নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে ফেডারেশনগুলোর সঙ্গে মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি।
এদিন খেলাধুলার সার্বিক উন্নয়নে কি করতে হবে সে বিষয়ে সকলের কথা শোনার পর পরামর্শ দেন প্রতিমন্ত্রী। সভার পর তিনি জানান, ফেডারেশনগুলোর সাথে বৈঠকটি অত্যন্ত ইতিবাচক হয়েছে। সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ক্রীড়াঙ্গনে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছভাবে করতে। উপজেলা থেকে শুরু হবে নির্বাচন, এরপর জেলা থেকে বিভাগীয় পর্যায়ে নির্বাচন করে ফেডারেশনগুলোর নির্বাচন আনুষ্ঠানিকভাবে শেষ করা হবে। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।